মিস্টার নেহাল, ইউ আর প্রেগন্যান্ট। ডক্টর আদিত্য বললেন ভীষণ উত্তেজিত ভাবে। নেহাল হাসপাতালের বেডে শুয়েছিল লম্বা হয়ে। কথাটা শোনামাত্রই সে লাফিয়ে উঠে বসল, মুখে তির্যক ভাব রেখে জিজ্ঞেস করে, হোয়াট ইজ দিস ডক্টর? যোগ করতেছেন আমার সাথে? আজব, আমি কেন যোগ করব আপনার সাথে? রিপোর্টে যা বলছে তাই তো জানালাম। নেহাল বিস্মিত চোখে তার পাশে বসে থাকা স্ত্রী চন্দ্রিকার দিকে তাকায়। চন্দ্রিকা ভয়ার্ত চোখে নেহালের দিকে তাকিয়ে ডক্টর বিড়বিড় করলেন, ও গড, হাউ ইজ দিস পসিবল? নেহাল বলল, আমার মনে হয় কোনো মহিলার রিপোর্ট আর আমার রিপোর্ট নিয়ে ঝামেলা হয়েছে। নয়তো একজন পুরুষ হয়ে আমি কিভাবে প্রেগন্যান্ট হব বলেন? ডক্টর আদিত্য এক মুহূর্ত কিছু একটা ভেবে বললেন, আপনি বসুন, আমি আপনার আল্ট্রাসোনোগ্রাফি করানোর ব্যবস্থা করছি। নতুন বাসায় ওঠার কয়েকদিন পর থেকে নেহালের পেটে অত্যন্ত ব্যথা। সকাল সকাল অথবা বিকালের পর ব্যথাটা যেন হঠাৎই বাড়ত। নেহাল প্রথমে ভেবেছিল গ্যাস্ট্রিক, ওষুধ নিত নিয়ম করে, কিন্তু ব্যথার পরিবর্তন হলো না। চন্দ্রিকা চালপোড়া পানি পর্যন্ত খাইয়েছিল ব্যথা গায়েব করার জন্য। তার মতে তাদের গ্রামে এই টোটকা ওষুধ পেটের যেকোনো ব্যথা সমাধানের জন্য একেবারে খাঁটি। অথচ সেটাতেও যখন কাজ না হয়ে উল্টো ব্যথা দিনকে দিন বাড়ছিল, অফিস থেকে ছুটি নিয়ে নেহাল তখন চলে আসে হাসপাতালে ডাক্তার দেখাতে। অথচ এরা কি বলছে? আল্ট্রাসোনোগ্রাফির ব্যবস্থা করা হলো। এবার ডক্টর আদিত্যর সাথে ডক্টর সাকিবও যোগ দিলেন। চিন্তিতভাবে বেডের উপর শুয়ে থাকে নেহাল। তার পেটে কিছু ওষুধ মাখানো হয়। তারপর একটা মাউসের মতো মেশিন ঘোরানো হলো। ডক্টর দুজন, নেহাল, চন্দ্রিকা, সকলেই শ্বাসরুদ্ধ অবস্থায় কম্পিউটার মনিটরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা কিছু ভেসে ওঠে মনিটরে। হালকা হালকা নড়ছে জিনিসটা। ডক্টর আদিত্য আর সাকিব একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। নেহাল আন্তক নিয়ে জিজ্ঞেস করে, ওটা কি আমার পেটে? আপনার বাচ্চা মিস্টার নেহাল, যার বয়স 2 মাস। অথচ কতটা বড় হয়ে গেছে মাত্র 2 মাসেই। চন্দ্রিকার চোখে পানি টলমল করে। এ কোন মুসিবতে পড়ল তারা? আর নেহাল বিস্ময় হতবাক। ডক্টর সাকিব বলল, কেসটা জটিল, আপনারা বাড়ি ফিরে যান, আমরা বোর্ড মিটিং বসাবো এ ব্যাপারে। দরজার তালা খুলে গুটি গুটি পায়ে ঘরে ঢোকে দম্পতি। নেহাল কোনোমতে হেঁটে এসে ডাইনিং টেবিলে ধপ করে বসে পড়ে গ্লাসে পানি ঢেলে এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। তা চন্দ্রিকা পাশের চেয়ারে বসে নিঃশব্দে কাঁদছে। অনেক ভয় পেয়ে গেছে মেয়েটা। নেহাল নিজেও কি কম ভয় পেয়েছে নাকি? চন্দ্রিকার এক হাতের উপর হাত রেখে নেহাল আশ্বতের গলায় বলল, চন্দ্রি কাঁদে না প্লিজ। আমরা কাল অন্য হাসপাতালে যাব। হতে পারে মেশিনটাই খারাপ ছিল। সব ঠিক হয়ে যাবে, প্লিজ কাঁদে না। চন্দ্রি সে সব কথার পাত্তা দিল না। কান্নারত অবস্থায় বলল, আমি আগেই বলেছিলাম তোমায়, এই বাড়িটাই কোনো সমস্যা আছে, কিন্তু তুমি শুনো নাই। এখন বুঝো কোথা থেকে কি হয়ে গেল। নেহাল শুকনো মুখে রুমটায় চোখ বুলায়। এখন তো তারও মনে হচ্ছে এই বাসাটাই যত গন্ডগোলের মূল। 3 মাস আগে নেহালের অফিস আর তার বাসার দূরত্ব অত্যন্ত বেশি, যার ফলে প্রতিদিন অফিস যেতে তার দেরি হয়। আর ফলাফল বসের ঝাড়ি, বেতন থেকে টাকা মাইনাস। তাই বাসা খুঁজতে নেমে পড়ে নেহাল। পেয়েও যায়। তার অফিস থেকে মাত্র 20 মিনিটের দূরত্বেই একটা বাড়ি। বাড়িটা একতলা, 4টে রুম, 2টো তালা মারা, আর 2টো রুম খোলা। বাড়িটার সামনে বিছানো ছোট একটা বাগান, পেছনে একটা পুকুর, তাতে বাঁধানো সিঁড়ি, আর সারি সারি নারিকেল গাছ। নেহালের অনেক মনে ধরে বাড়িটা। পরের দিনই গাড়িটি বস্তা নিয়ে হাজির হয় বাড়িতে। চন্দ্রিকারও পছন্দ হয় ভীষণ। এরকম একটা নির্জন নিরিবিলি বাড়ি সে খুঁজছিল এতদিন যাবত। এরকম বাড়িতে লেখালেখি করে শান্তি আছে। ফেসবুকে টুকটাক লেখালেখি করে চন্দ্রিকা। তবে সামনের বইমেলায় তার বই আসবেই। ভ্যানওয়ালা এবং নেহাল মিলে ঘরে আসবাবপত্র আনছে, গোছাচ্ছে। চন্দ্রিকার কোনো কাজ নেই, তাই সে হেঁটে হেঁটে চলে আসে বাড়ির পেছনটায়, পুকুরের কাছে।
পুকুরের পানিটা স্পষ্ট নীল, যেন কেউ নীল রং ঘষে ঘষে লাগিয়ে রেখেছে। চন্দ্রিকা ধীর কণ্ঠে বিড়বিড় করে, ওয়াও, এত সুন্দর পুকুর। একটা প্রবল আকর্ষণ অনুভব করে সে। হেঁটে হেঁটে পুকুরের আরো সামনে যায়। সিঁড়ি বেয়ে নামতে থাকে নিচে। এমন সময় পেছনে থেকে চেঁচিয়ে ডাকে নেহাল, চন্দ্রি, এই চন্দ্রি। চন্দ্রিকার সম্মোহন ছুটে যায়। সে তাড়াহুড়ো করে উঠে আসে উপরে। নেহাল ঘামে ভেজা কর্কশ কণ্ঠে বলে, একটু কাজে হাত তো লাগাও। এখন থেকে তো এখানেই থাকবা, ঘুরে ঘুরে দেখার সময় পাবা অনেক। চন্দ্রিকা সে সব কথা আমলে না নিয়ে পাল্টা বলল, দেখো না, পুকুরটা কি জোস, পুরাই নীল। আমি আমার লাইফে এত নীল পুকুর দেখি নাই। নেহাল তাকায় পুকুরের দিকে। সে খেয়ালই করেনি এতক্ষণ। আসলেই তো, পুকুরটা অনেক নীল। নেহাল সেদিকে কতক্ষণ চেয়ে থেকে শক্ত গলায় চন্দ্রিকাকে বলল, একদম পুকুরের ধারে কাছে যাবা না, বুঝছো? চন্দ্রিকা মুখ বাঁকায়, কেন কেন যাব না? বিষের রঙও কিন্তু নীল হয় চন্দ্রি। আমার কাছে পুকুরের এই রং একেবারেই সুবিধা লাগছে না। তুমি বরং এর আশেপাশে যেও না, কেমন? চন্দ্রিকা হাসল, তুমি বলতে চাইছো এটা একটা বিষাক্ত পুকুর? বলতে চাইছি না, বলছি, ধুরো, পুকুর আবার বিষাক্ত হয় নাকি? হয় হয়। এবার কথা বাদ দিয়ে ভেতরে আসবেন মহারানী। একটু কাজে হাত লাগান। আমার দুপুরের মধ্যে সব গুছিয়ে অফিস যেতে হবে। খুব জরুরি একটা মিটিং আছে। হুম হুম, লাগাচ্ছি হাত। সকল আসবাবপত্র জায়গা মতো সেট করে টুকটাক ঘরের কাজে হাত লাগিয়ে নেহাল অফিসের উদ্দেশ্যে চলে যায়। ফিরতে সন্ধ্যা হবে তার। চন্দ্রিকার ক্লান্ত লাগছিল ভীষণ। তাই আগে ঢোকে বাথরুমে গোসল করার জন্য। বাথরুমটাও আদিকালের ডিজাইনের, তবে বেশ বড়। পাক্কা 30 মিনিট সময় নিয়ে স্নান সারে ভিজে চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে আসে রান্নাঘরে রান্না করার জন্য। গরম ভাত, ঝাল আলু ভর্তা, ভেন্ডি ভাজি আর বেগুন ভাজা। শর্টকাটে রান্না শেষ করে। দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেল সময়টা। শরীর মুইয়ে যাচ্ছে বারে বার। চন্দ্রিকা বিছানায় এসে শুতেই গভীর ঘুমে তলিয়ে যায়। ম্লান আলো আসছে ভেতর থেকে। চন্দ্রিকা কাপা কাপা পায়ে সেদিকে আগায়। ভেতর থেকে একটা মেয়ের তীব্র ভঙ্গানি স্পষ্ট। চন্দ্রিকার পায়ের সাথে সাথে এবার হৃদয়টাও কাঁপতে শুরু করে। ধকধক ধকধক করছে বুকের ভেতরটা। রুমের ভেতরে ঢুকতেই দেখে একটা মেয়ে তার হাত পা বিছানার সাথে বেঁধে ফেলে রেখেছে। শরীরে একটা সুতো পর্যন্ত নেই। আর দুইটা ছেলে মেয়েটার জরায়ুমুখে কিছু একটা ঢুকিয়ে ভেতরটা ক্ষতবিক্ষত করে তুলছে। চন্দ্রিকার শরীরটা ভয়ে কেঁপে উঠে থরথর করে। চেঁচিয়ে বলে, প্লিজ স্টপ ইট। ছেলে দুটো কিন্তু থামে না। তাদের কাজ তারা চালিয়ে যায়। চন্দ্রিকা পেছনে ফিরে দৌড় লাগায়। অথচ রাস্তা আর ফুরায় না। বুকটা হাঁপড়ের মতো উঠানামা করছে। ঘুম ছুটে যায়। চন্দ্রিকা ধরফর করে উঠে বসে। বাহিরে ভরা সন্ধ্যা। আকাশের আলো নিভে যাচ্ছে ধীরে ধীরে। পশ্চিমে কেউ লাল কমলাটে রং ঘষে দিয়েছে যত্ন সহকারে। চন্দ্রিকা ডাইনিং রুমে এসে পানি খায়, খিদেই পেট চোচো করছে তার। রান্নাঘরে আসে। একটা প্লেটে ভাত বাড়ে। একটু আলু ভর্তা তুলে নেয় পাতে। বেগুন ভাজা যেই বাটিতে রেখেছিল সেটার ঝাঁপ খুলতেই দেখে একটা বেগুনও নেই। সব হাওয়া। একটা শীতল ঘাম ফোটা চন্দ্রিকার শিরদাঁড়া বেয়ে গড়িয়ে পড়ে। বাসায় শুধুমাত্র সে একা। তবে কে খেল? তন্ন তন্ন করে সব বাটি, পেয়ালা, পাতিলে খুঁজতে থাকে, কিন্তু বেগুন ভাজা হাওয়া মানে একেবারেই হাওয়া। দূর আকাশে স্পষ্ট আল্লাহর আজান ভেসে আসে। চন্দ্রিকা মাথায় কাপড় তুলে নেয়। ভয়ে বুকটা ধরফর করছে আবারও। এমন সময় বাজে কলিং বেল। চন্দ্রিকা দৌড়ে এসে দরজা খুলে। নেহাল দাঁড়িয়ে। চন্দ্রিকা 1 সেকেন্ড সময় নিয়ে ঝাঁপিয়ে পড়ে কাঙ্ক্ষিত মানুষের বুকটায়। চলবে।